দুপুর গড়িয়ে সময়টা পড়েছে বিকেলের দিকে। বিকেল বলতে ৩টা কিংবা ৩:৩০টার মতো হবে। এটাকে আদৌ বিকাল ধরা চলে নাকি দুপুরের শেষ ভাগ জানা নেই। আদ্র কলেজ থেকে এখনও ফেরেনি। এদিকে আদ্রের আসার পথ চেয়ে বারবার বাহিরের শত দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছে ভূমি। সাথে তো আদ্রি রয়েছেই। পায়ের ব্যথা কমেছে বটে, ভাগ্যিস সঠিক সময়ে ওষুধ খেয়ে নিয়েছিল, না হয় এত তাড়াতাড়ি এত সহজে কমার কথা নয়। এতদিন পরে কেউ নিজ থেকে সেদে বলেছে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। এই সুযোগ খোয়া গেলে শেষে আর পাবে কি না তারও কোনো আশা নাই, ছেড়েই দেওয়া যাক। এই ভর দুপুরে সকলে যে যার কামরায় অবস্থান করছে, যে বলতে দুই যা আর কি। আর কেউ তো এই সাদাব দুপুরে এসে খেলো, কিছুটা সময় রেস্ট করে ৩টায় বেরিয়ে গেছে। যাওয়ার আগে বমিদের এমন বসে থাকতে দেখে জিজ্ঞেস করছিল, কি সমস্যা? বমি প্রফুল্ল চিত্রে বলে, আদ্র ভাইয়া ঘুরতে নিয়ে যাবেন বলেছে। সাদাব এই কথাগুলো শুনে কিছুটা অবাক হয়েছে, কিন্তু বেশি প্রশ্ন না করে বলে, ঠিক আছে যাবি, কিন্তু ভাইয়াকে বেশি বিরক্ত করবি না, বেশি লাফালাফি করবি না। আদর্শের স্বরে সতর্কবাণী দিচ্ছে সে। বমি গাল বাঁকিয়ে মশা তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলে, নিজে তো কখনো নিয়ে যাও না, আবার এসেছে এসব বলতে। যাও যাও, অত জ্ঞান দিও না। বমি আদ্রকে ভয় পেলেও নিজের ভাইকে ভয় তো দূরের কথা, পাত্তাও যেন দেয় না ধমকির। সাদাবার বাক্য ব্যয় না করে বোনের দিকে তাকিয়ে মাথা দুলাই, মুখ সওড়া মহিলা তুই, এই বলেই বেরিয়ে যায়। বমির পিছন থেকে ভাইকে বেংসি কাটে, যদিও তার নজরে পড়েনি সাদাবের। অপেক্ষার প্রহর যেন অন্তহীন। সেই যে দুপুরে খেয়ে এই সোফায় বসলো, এখনও ঠিক একই অবস্থাতে বসে আছে। সাথে আদ্রিকেও জোরপূর্বক ধরে বেঁধে এক প্রকার বসিয়ে রেখেছে। আদ্রি বিরক্তিতে বারবার চসূচক আওয়াজ করছে। এভাবে কতক্ষণ বসে থাকা যায়? মাজা বেঁকে যাবে একটু শরীরটা বিছানায় না এলিয়ে দিলে। কিন্তু এই কথা এই মেয়েকে কে বোঝাবে? না পারতে বিরক্ত নিয়ে বলে, ভূমি ভাইয়া কখন না কখন আসবেন, এভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটুখানি শুইতে তো পারি নাকি? ভাইয়া আসার আওয়াজ পেলে চট করে রেডি হয়ে নেব। ভূমি চোখ খাড়া করে বলে, না না, উনি যদি নীরবে এসে টুকুস করে নিজের ঘরে ঢুকে বসে থাকেন, আর আমরা যদি টের না পাই তখন? বলা যায় না, না নিয়ে যাওয়ার ফোন দিতে থাকলে। আর 5 মিনিট দেখি দাঁড়া। বমির এমন অযৌক্তিক কথাবার্তা যেন এবার বিরক্তই লাগছে আদ্রির। মন চাইছে চট্টে গিয়ে শুয়ে যেতে, মাথায় হাত দিয়ে বুদ্ধি হাঁটতে চেষ্টা করে, কি করলে এখান থেকে যাওয়া যায়। অমনি মাথায় কিছু একটা আসতেই সিরিয়াস ভঙ্গিতে বমির সামনে গিয়ে বলে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়, চল আমরা রেডি হয়ে বসে থাকি, ভাইয়া যখন আসবেন সাথে সাথে ধরে নিয়ে যাবো গা। উনি তখন আর না করতে পারবেন না। ব্রমি ব্রুসি কিছু একটা ভেবে হেসে উঠে দাঁড়ায়। আদ্রের পিঠে গাঁটটা মেরে বলে, বাহ, ভালো বুদ্ধি বের করেছিস তো, ঠিকই বলেছিস, চল রেডি হয়ে নেই। দু বোন যে যার ঘরে রেডি হতে ব্যস্ত। আদ্র বাসায় ফিরেছে প্রায় 4টা পেরিয়ে গেছে। বাসায় এসে কাঁধের ব্যাগটা সোফায় রেখে হাত পা ছড়িয়ে বসে। শরীরটা বেশ ক্লান্ত, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। সারাদিন একটার পর একটা ক্লাস নেওয়া পড়ানো কি চারটেখানি কথা নাকি? তাও আবার এত গরম শরীর জ্বালানো। ড্রয়িং রুমে কারো উপস্থিতি নেই। আদ্র এসে বসেছে, পানিরও পিপাসা পেয়েছে ভীষণ, কিন্তু উঠে গিয়ে টেবিল থেকে পানি ঢেলে খেতে মন চাচ্ছে না। কিন্তু কিছু করারও নেই। বিরক্ত নিয়ে উঠতে নিলে বউ মেরে কোথা থেকে যেন হাজির এক পরীর। আদ্র চোখ তুলে তাকাতেই চোখটা আটকে যায়। ডিপ মেরুন কালারের একটা গোল জামা পড়েছে, সাথে গোল্ডেন হিজাব। নিঃসন্দেহে মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই, রয়েছে মাত্র জলে বাসার ন্যায় কাজল টানা ঢাকর চোখ আর ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক। আর সবচেয়ে অতুলনীয় যেটা, তা হলো ওই মিষ্টি ঠোঁটের বাঁকা হাসি। মানুষ হাসলে ঠোঁটগুলো আকৃতি সোজা হলেও বমি হাসলে ঠোঁট জোড়া বাম দিকটায় এসে দাঁড়ায়। এক কথায় যাকে বলে বাঁকা হাসি। আর তার মাঝখানটায় পড়ে ছোট্ট একটা টোল। আদ্র পলকহীন তাকিয়ে এই মেয়েটাকে আজ অন্যরকম দেখছে। আদ্রর চোখে বেশ আলাদাভাবেই ধরা দিচ্ছে বমির অস্তিত্ব। গোড় লাগছে, জমছে নেশা, বুকটা কেমন ডিপ ডিপ করছে তার। বমির আদ্র কেমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে কিছুটা নড়ে চড়ে ওঠে, গলা খাকিয়ে বলে, ও ভাইয়া এই নেন পানি। কি এত ভাবছিলেন কে জানে, আমাকে কি দেখতে সুন্দর লাগছে নাকি বেশি? শেষের কথাটুকু দুষ্টু হেসে বলে। বমির ডাকে স্তম্ভিত ফিরতেই নিজের বোকামতো নিজেই মাথায় চাপড় দেয়। সিসি, কি হচ্ছে এসব? আদ্র, আর ইউ গন ক্রেজি? হোয়াই আর ইউ বিহেভিং লাইক এ বেবি? চক্ষু সংবরণ করে কাঁধ নিচু করে নেয়। ভাইয়া আপনার পানি। এতবার বলার পরও পানের গ্লাসটা হাতে ধরে নিচ্ছে না দেখে এভাবে কিছুটা বিরক্ত বোধ করে জোরে কথাটা বলে।
আদ্র তখন সৌ মেরে বমির হাত থেকে গ্লাসখানা নিয়ে ডক করে সেকেন্ডে পুরো পানিটুকু শেষ করে দেয়। আদ্রের এমন অবস্থা দেখে মনে হচ্ছে বড় এক জগ পানি এনে দিলে তার নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারবে। আদ্রের এমন উদ্ভুত ব্যবহারে বমি কিছুটা চমকিত হয়, তাও ইগনোর করে বলে, ভাইয়া তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমরা রেডি, আপনি খেয়ে উঠলেই বেরিয়ে পড়ব। বমির কথা কিছুটা ভ্রু কুঁচকায় আদ্রের, যেন কি এমন কথা শুনেছে মুখখানা তার এমন। কিছু বলতে মুখ খুলবেন কি তার আগেই বমি বলে, আরে ভাইয়া আপনি কি বলে গেছেন নাকি আজকে আমাদের যে ঘুরাতে নিয়ে যাবেন বললেন না বিকেলে? আদ্রের আসলেই খেয়াল ছুটে গিয়েছিল বিষয়টা। একটু হেলে দুলিয়ে বসে বলে, আজকে না গিয়ে অন্য সময় নিয়ে গেলে হয় না? বমির মন মুহূর্তে কালো হয়ে যায়, সেকেন্ডে মুখের সমস্ত হাসি মিলিয়ে যায়। মন খারাপ করে তাকায় আদ্রের দিকে। এত কষ্ট করে রেডি হয়ে এখন বের হতে না পারলে নিজের কাছেই তো কেমন অপমান বোধ হবে। না নিয়ে যাওয়ার হলে কেন বললেন আশা দিয়ে? আদ্রবমির সাদমুখখানা এমন কালো আধারে ডেকে গিয়েছে, নজরে পড়তেই মুখের আকৃতি পরিবর্তন করে। বমির চেহারায় বেশি ওঠা কালো মেঘ যেন ধীরে ধীরে আদ্রের মনে গ্রাস করেছে। এখন না গেলেই নয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, আদ্রিকে তাড়াতাড়ি রেডি হতে বল। আদ্রের কথায় বমি লাফিয়ে ওঠে খুশিতে। এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় আদ্রির ঘরে। মিনিট 10 পর নিজের ঘর থেকে বেরিয়ে আসে আদ্র। বেশ পরিপাটি লাগছে, সব সময় লাগে, তবে মাঝে মাঝে একটু বেশিই লাগে যখন বমির পছন্দের রং, পছন্দের আউটফিট পরে। দপদপ পা ফেলে নেমে আসছে সিঁড়ি দিয়ে। ততক্ষণে নেমে এসেছে বমি আর আদ্রি। দুই যাও উঠে এসেছেন, যেহেতু ছেলে আসার সময় হয়েছিল। টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। বমি সিঁড়ি বেয়ে নেমে আসা পুরুষটার দিকে বেশ গভীর চাহনিতে লক্ষ্য করছে উপর নিচ। পরনে তার হোয়াইট কালারের পোলো টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাফ শু আর হাতে একটা বেল্ট গড়ি। জাস্ট অপ্রকাশিত দেখাচ্ছে। সাধারণ এই আদ্রকে শ্যামবর্ণের শরীরে যেন এই গেট আপ চকচক করছে। তার জন্যই বুঝি তৈরি হয়েছে টি শার্ট, প্যান্ট, সব কিছু। বমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এক সেকেন্ডের জন্য মনে হলো কয়েক হাজার হার্টবিট মিস করে ফেলেছে সে। বমি বুকে হাত দিয়ে বিড়বিড় করছে, হাই কি সুন্দর গুলোমুলো লাগছে ওনাকে। মেয়ে তো মার যাবা। আদ্রি পাশেই দাঁড়িয়ে থাকায় বোনের কথা ঠিকই শুনেছে। মুখ টিপে হেসে বলে, তুই আমার সরল পাইটার দিকে নজর দিচ্ছিস? আদ্রি শুনে ফেলেছে ভেবে থতমত খেয়ে যায়। ছোট ছোট চোখ করে তাকায় সেদিকে। সে তো হাসছে বমিকে লজ্জা দিতে। বেচারি কি করবে, চোখ ফিরিয়ে নেয়। আর বাবা খেয়ে নে। সাবিনা বেগম টেবিলের কাছে উঠে যেতে নিতেই ছেলেকে ডাকে খেতে। আদ্র মাথা নাড়িয়ে না সূচক বাণীতে জানায়, না মা, খাবো না এখন আর। এখন খেলে হাঁটতে কষ্ট লাগবে, পেটে ব্যথা করবে। তিনজনে বেরিয়ে আসে ঘর থেকে। বিপত্তি ঘটেছে ঠিক এই সময়। বমি যাওয়ার জন্য বাড়ি মাথায় তুলে রেখেছে, আর আদ্র নিয়ে যাবে বলে এত কিছু, এত প্রস্তুতি। কিন্তু তার তো মাথায় ছিল না ওনার সাথে যেতে হলে যে বাইকে যেতে হবে। এতটা উত্তেজনা কাজ করেছিল যে ওসব কিছু মাথায় ধরেনি। দরজার বাহিরে এসে খট করে মনের ভিতর বিষয়টা ধরে আসে, আর পা না বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে যায়, চোখ দুটো রসগোল্লার মতো বড় বড়। বোনকে এভাবে দাঁড়াতে দেখে আদ্রি পিছিয়ে এসে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে, দাঁড়িয়ে গেলি কেন? বয়াতুর কণ্ঠে বলে, আদ্র ভাইয়া কি আমাদের বাইকে করে নিয়ে যাবেন নাকি? কিছু দূর এগিয়ে নিয়ে পিছনে তাকাতে নজরে পড়ে দুই মেয়ে সেই একই জায়গায় দাঁড়িয়ে, মুখখানা বেশ সিরিয়াস ভঙ্গিতে। আদ্র কপাল কুঁচকে সেখান থেকে হাঁক ছেড়ে বলে, এই মেয়ে, কী সমস্যা, দাঁড়িয়ে আছো কেন? বমি ভয়ে ভয়ে পা এগিয়ে আদ্রের সামনে গিয়ে বলে, ভাইয়া আমরা কিসে করে যাব? গরু গাড়ি করে যাব। আদ্রের এমন বিরক্ত মাখা অহেতুক কথা শুনে বমির মন খারাপ হয়ে যায়। সহজভাবে বলা যায় না কোনো কথা, এমন উল্টে পাল্টে বলতে হবে তাকে। তাছাড়া ওনার পেটের ভাত হজম হবে না, ওয়াশরুমে গেলে টাট্টি বরফ হবে না। ঠোঁট গোল করে দাঁড়িয়ে আছে বমি। ড্রাইভার আঙ্কেল হুট করে গাড়ি এনে দাঁড় করান গেটের সামনে। আদ্র চোখে ইশারা করে স্বাভাবিক গলায় বলে, ওঠ। বমি বেশ অবাকের সাথে খুশিও হয় অনেক, তার মানে বাইকে যেতে হবে না। বমি আদ্রের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। মনে প্রাণে ভাবে, উনি নিশ্চয়ই আমার জন্যই বাইক ছেড়ে কার নিয়েছেন। কত ভালো উনি। আদ্রি এক লাফে গিয়ে বসে পড়ে পিছনের সিটে। এখন বমিকে সামনে বসা লাগবে। সেও যদি পিছনে বসে আদ্র রেগে দিবেন আরেকটা ছাড়ি, বলবে আমি কি তোদের ড্রাইভার যে দুজনে পিছনে গিয়ে বসেছিস? সবাই তো তাই বলে, বলেই হাসলো। কিন্তু বমির চিন্তা সামনে বসা নয়, চিন্তা হচ্ছে উনি কি ঠিকভাবে কার চালাতে পারেন? কখনো তো দেখিনি চালাতে এসেছে পর্যন্ত। যদি ঠুসঠাস করে অ্যাক্সিডেন্ট করে ফেলেন। ভয়ে কলিজাটা দুবদাব করছে।
উঠে সড়ভাবে বসেছে সিটের কিনারা ঘেঁষে। আদ্র ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে ঘুরতেই বমির এমন কাসুমাসু মুখখানা নজরে পড়ে। ব্রুকুসকে আসে এমন কেন করছে এই মেয়েটা? এই মেয়ে, কি হয়েছে? এভাবে বসেছো কেন? না আসলে ভাইয়া আমার ভয় করছে। আপনি কি আসলে কার চালাইতে পারেন তো? বমি সোরাসোকে তাকিয়ে কথাটা বলে ডুব গিলে। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে বলে, স্টপিট কোথাকার, চুপচাপ বসো, না হয় একেবারে মাঝ রাস্তায় নিয়ে ফেলে দিব। প্রায় 1.5 ঘন্টার ব্যবধানে এসে পৌঁছায় নিজেদের গন্তব্যস্থলে। গাড়ি এসে থামলো পাকা একটা রাস্তায়। রাস্তা বলা চলে না, মাঠের মতো বিস্তৃত। আশপাশ দেখে বেশ চেনা যাচ্ছে জায়গাটা কোথায়। বমি এসেছিল স্কুল থেকে একবার শিক্ষা সফরে। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। বিশাল বড় এক সমুদ্র, হাজার হাজার মানুষের ভিড়, যেন দাঁড়ানো দায়। সকাল দুপুরে মানুষের প্রকোপ কম থাকলেও বিকেলের পর শত শত মানুষ এই সমুদ্রের দর্শনে ছুটে আসে। বমি সেই এসেছিল 8ম শ্রেণীতে থাকার সময়। এত বছর পর যেন সব পাল্টে গিয়েছে। চারপাশটা আরও উন্নত হয়েছে। এমন একটা জায়গায় 10টা মিনিট এসে বসলেও মন খারাপরা পুরুত করে উড়ে চলে যাবে সাগরের তালমাতাল ঢেউয়ের সাথে। আদ্র হাসছে আগে আগে, আর বমি আদ্রি পিছনে। শু শু করে বাতাসের দনি কানে এসে ভিড়ছে। পানির স্রোত আওয়াজ বেশি আসছে স্পষ্ট। খোলা চলে এলে নিশ্চিত একটা চুলো আর নিজের জায়গায় থাকতো না এ বাতাসে। বমির মনে আনন্দ হচ্ছে অতিমাত্রায়। মুখ থেকে হাসির ঝলক সরছেই না। দুই বোন বেশ আনন্দের সাথে হাসছে সাগরের কিনারা ধরে। একটু পরে সূর্যের লাল আভা ধারণ করে সূর্যাস্তদের মনোরম দৃশ্যটা দেখা মিলবে, তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সকলে। হুট করে কিছু মাথায় আসতে বমি দৌড়ে আদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, আমি একটু সাগরে নামি? আদ্র ব্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, একটু পরে আজান দিবে, এখন আর নামতে হবে না। কিছু হবে না, একটু ভিজবো, তারপর উঠে যাব, প্লিজ নামি না। চোখ ফিট করে বেশ ইনোসেন্ট ফেস করে কথাটা বলে তাকিয়ে অপেক্ষায় আছে আদ্রের উত্তরের দিকে। আদ্র কয়েক পলক বমির দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে হুট করে ধমক দিয়ে বলে, বেশি করলে একদম বাড়িতে চলে যাব, চুপচাপ উপর থেকে আনন্দ করো। বমি গাল ফুলিয়ে পুনরায় বলতে যাবে কি, আদ্র চোখ দেখে ভয় পেয়ে চুপ করে যায়। মন খারাপ করে পুনরায় পিছিয়ে যায়। বুঝতে না পারলে কেন এনেছে সাগর পাড়ে? আবার আমাকে চোখ দেখাচ্ছে হিটলার লোক কোথাকার। উপরে দাঁড়িয়ে নাকি আনন্দ করতাম। কীভাবে উপরে দাঁড়িয়ে আনন্দ করব? সবাইকে ওনার মতো গোমরা মুখো ভেবেছে। সকলে যে যার মতো ছবি তুলছে, কেউ নিজের, কেউ বা নিজের আপনজনদের। অনেকে ঘোড়া নিয়ে ঘুরছে। বাতাসে কাঁকড়ার গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কিন্তু এটা মোটেও সুন্দর লাগছে না বমির নাকে। বেশি আসতে নাক ছিটকাচ্ছে বারবার। আকস্মিক একটা লোক এসে দুবোনের সামনে দাঁড়িয়ে জোর করতে থাকে তার ক্যামেরায় ছবি তুলবার জন্য। বমি খুশি হয়ে বলে, ঠিক আছে, তুলুন। সচরাচর ছবি তোলা হয় না, আজকে ঘুরতে এসে না একটু তুলতে পারলে তার স্মৃতি হিসাবে কী রাখবে। আদ্রি ভয় পেয়ে ভাইকে ডাক দেয়, ভাইয়া। বোনের ডাক পেয়ে এদিকে ঘুরে দেখে বমি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে গল্পে মেতেছে। আদ্র চোয়াল শক্ত করে পিছিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। কাট কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা? কি হয়েছে এখানে? কি চাই? বমি বেশ বিমোহিত গলায় বলে, ভাইয়া, উনি ছবি তুলে দিতে এসেছেন আমাদের। বললেন অনেক সুন্দর ছবি ওঠে ওনার ক্যামেরায়। লাগবে না, আপনি আসুন, আমরা মোবাইলে তুলে নিব। আদ্র ভারী কণ্ঠে ছেলেটাকে চলে যাওয়ার উদ্দেশ্যে তাগাদা দেয়। স্যার, এই যে দেখুন, আপুটার ছবিটা কতটা সুন্দর এসেছে, পরীর মতো লাগছে। আর কয়েকটা আপনাদের একসাথে তুলে দেই। ছেলেটা ভেবেছিল তার সুন্দর কথায় গলে গিয়ে তোলায় রাজি হয়ে যাবে। ছেলেটা বমি সদ্য তোলা ছবিটা দেখে আদ্রকে অনুরোধ করে। আদ্রর মেজাজ তো তুঙ্গে উঠে যায় এই ছবিটা দেখে। চোখ গরম করে বলে, ছবি তোলার অনুমতি কে দিয়েছে তোমাকে? হু গেভ ইউ পারমিশন টু টেক হার পিকচার? না, আসলে ছেলেটা আদ্রের এমন হুঙ্কারে বেশ ভয় পেয়ে যায়, থতমত খেতে থাকে, সাথে বমিতে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, আবার তো দিলাম রাগাই। ঘুরতে এসে কি হবে এবার? ডিলিট দ্য ইমেজ ইমিডিয়েটলি, কুইক। ছেলেটা হুড়মুড়িয়ে ছবিটা ডিলিট করে সেখান থেকে কেটে পড়ে। ছবি তুলবে সেটা কি আমাকে বলতে লজ্জা লাগছিল? এভাবে বাহিরের মানুষ দিয়ে ছবি তুলে নিজেকে শো করতে বেশি ভালো লাগছিল, তাই না? আদ্রের এমন ধমকে বমির শরীর কেঁপে ওঠে। সে কি ইচ্ছে করে তুলল নাকি? ছেলেটাই তো নিচ থেকে এসে ছবিটা তুলে দেখিয়েছে। বমিকে নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকতে দেখে আদ্র নিজের পকেট থেকে নিজের মোবাইলটা বের করে দেয় আদ্রির হাতে, সাথে সতর্ক বাণী ছড়ে দেয়, যাতে কারোর সাথে কথা বলা বা তাকানোর চেষ্টা না করে। কেউ কিছু বললে তাকে যেন জানানো হয়।
দু বোন জমিয়ে ছবি তুলেছে, বেশ আনন্দের সময়ও কাটিয়েছে, ফুচকা খেয়েছে, সাথে হরেক রকমের আচার কিনে নিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে বেজে গিয়েছে প্রায় 9টা। আজ থেকেই শুরু এইচএসসির টেস্ট পরীক্ষা। লাখো শিক্ষার্থীর জীবনে এটি যুদ্ধের প্রস্তুতির প্রথম ধাপ। কাল রাত প্রায় 12টা পর্যন্ত জেগে পড়েছে বুমি আর আদ্রি। আদ্র সারাটা সময় তাদের সামনে বসে বসে পাহারা দিয়েছে, যাতে কোনোভাবেই দুজনে পড়া ফাঁকি দিতে না পারে, ঘুমিয়ে যেতে না পারে। আদ্রের বেশ ভালোই চেনা আছে ভূমিকে, তাই তো হাতে বড় একটা লাঠি নিয়ে বসেছে। যার বয়স চোখে ঘুম ধরা দিলেও ভূমি এক প্রকার জোর করে চোখ দুটো খুলে রেখেছে। এই 17 বছর জীবনে সে এত রাত জেগে কখনোই পড়েনি। 2-1 ঘন্টা বই খুলে বসলে ঘুমের টালমাটাল অবস্থায় পড়তে হয়, সেখানে রাত 12টায় যেন আমাবস্যার চাঁদ। টেনশনে উত্তেজনায় সারা রাত ঠিকভাবে ঘুমও হয়নি আর ভূমির। ভোরের আলো ফোটার সাথেই ঘুম ছুটে গিয়েছে আজ ভূমির। কি করে আর ঘুম ধরা দেওয়ার মতো নয়। আড়মোড়া ভেঙে উঠে বসে কিছু সময় বিছানার উপর না চাইতে উঠে বাহিরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে মা আর মনি বসে আছে। খালারা গড়জাড় দিচ্ছে, আর মনে হয় না কেউ জেগেছে বলে এই ভোর সকালে। বমি এদিক সেদিক কিছুটা পায়চারি করলো। হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই সকলের দরজায় গিয়ে টুকটুক করে 2-3টা টোকা দিয়ে টুপ করে সরে পড়েছে। আমি ঘুমাতে পারছি না, তোমরা কেন আরামে ঘুমাবে বাসা? হাহ, তা তো হতে দিব না এই ভূমি। সকলের ঘরে টোকা দিয়ে এবার পালা আদ্রের দরজায়। এসে লম্বা হয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিল। দিবে কি দিবে না এই দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে ভূমি ধীরে ধীরে হাত এগিয়ে নিয়ে যায় দরজার সামনে। মনে অবশ্য ভয় কাজ করেছে, জেগে আছে নাকি। যদি জানে তো থাপড়ে মাথা কল্লা সব নাড়িয়ে দিবেন। প্রথমেই কাপা হাতে একবার টোকা দিয়ে হাত নামিয়ে ফেলে পুনরায় দ্বিতীয় টোকা দিতে যাবে, তার আগেই ঠুস করে দরজাটা খুলে যায়। সামনেই জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে আদ্র। কাঁধে ঝুলছে ছোট্ট একটা টাওয়াল, আর তো আর ভিড়ে দেখা মিলছে ইয়ারফোনটা। ভূমি কিছুটা সময় ঘোর লাগা নয়নে সেদিকে তাকিয়েছিল, পর্যবেক্ষণ করছিল আদ্রের দিকে। মুখে লেগে আছে মুচকি হাসি, বুকের ভিতর করছে দুপদাপ আওয়াজ। আজকাল এমনটাই হয়, হুটহাট বুকের ভিতর এমন হাতুড়ি পেটা করছে কেউ। কে জানে কার কি সমস্যা ভিতরের। ভূমিকে এভাবে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে আদ্র মুখের সামনে সুটকি বাজাতেই ধ্যান কেটে যায়। অতি সন্তপূর্ণে নিজের নজর সংযত করে নেয় ভূমি। বোকামো করার আর জায়গা পাচ্ছিস না ভূমি। এই হিটলার মার্কা লোকটা যদি জানে তুই ওনাকে দেখে নিজের মনের সাথে যুদ্ধ করছিস, উনি আর আস্ত রাখবেন না। ভূমি নিজেকে ঘরের সামনে এনে সাত সকালে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় বেশ। যে মেয়ে ঘুমের জন্য দিন দুনিয়ার চোখে দেখে না, সে কাল রাতে এত দেরি করে ঘুমিয়েও এত সকালে উঠে পড়েছে। এ কি স্বপ্ন নাকি? ব্রু গুছিয়ে অবাক করা কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা? এত সকালে আমার ঘরের সামনে উকি দিচ্ছ কেন? ভূমি মাথা উঁচিয়ে বোকা হেসে বলে, না না ভাইয়া, তেমন কিছু না, এমনি আজ পরীক্ষা না, এজন্য সকালে উঠে গেছি, পড়তে হবে না তাই। ভাইয়া ঠিক কতটুকু বিশ্বাস করেছে বিষয়টা তার মুখ দেখে আন্দাজ করা গেল না। এখন সমানভাবে ব্রুজোড়া কুঁচকে দাঁড়িয়ে আছে ভূমির মুখপানে তাকিয়ে। এই এতগুলো দিনে যতবারই ওনার মুখোমুখি হয়েছি, ওনার ব্রুগুলো সবসময় এমন কুঁচকানোই দেখেছি। কী যে সমস্যা এটা, একটা বিহিত করতেই হবে। বেশ ভালো, যাও পড়তে গিয়ে বসো গিয়ে। আদ্র নিজের কথাটা বলে দফাদফ পা ফেলে চলে যায়। ভূমি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে যে প্রতিদিন এত সকালে উঠে এসব পড়তে মন চায়, এই লোকটার আল্লাহই জানে। আজ সকালেই উঠে প্রথমেই ওনার মুখ দর্শন হয়ে গেল। আল্লাহ জানে ওনার মেজাজের মতো আমার পরীক্ষাটাও এমন রসকসহীন যায় কি না। আল্লাহ বাঁচিয়ে দিও। হলের বাহিরে দাঁড়িয়ে আছে ভূমি। আদ্রি মাত্রই এসেছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টা থেকে। এখন অনেকটা সময় বাকি। এই তো এখন সময়টা পড়েছে আন্দাজ করলে 1:40 কিংবা 45। আজ প্রথম পরীক্ষা, যার দরুন তাড়াতাড়ি এসেছে। হল খোঁজা, সিট নাম্বার খোঁজা, সব কিছু মিলিয়ে সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার আছে, সেই জন্যই জলদি এসেছে। দু বোন একসাথে ভর্তি হওয়ায় রুল পড়েছে আগে পিছে, তাই দুজনের সিটও পড়বে একসাথে। বমিদের কথার মাঝে আদ্র এসে দাঁড়ায় ওদের সামনে। দুজনে সেদিকে তাকালে আদ্রর গম্ভীর্য চাহনিতে তাকিয়ে বলে, সিট খুঁজে পেয়েছ? বমি দৃঢ় গলায় জবাব দেয়, জি ভাইয়া। সরি স্যার, পেয়েছি। গুড। পরীক্ষা খেয়াল করে দিবে, বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যেটা আগে পারবে সেটা আগে আগে লিখবে, আর আন্দাজে ভুলভাল লেখারও প্রয়োজন নেই। যতটুকু পারবে সেটাই লিখবে, মনে থাকে যেন। দুজনেই মাথা নেড়ে সম্মতি জানায়। আদ্র আরও কিছু দিক নির্দেশনা দিয়ে সেখান থেকে চলে যায়।
আদ্র বমিদের সাথে এসে কথা বলছে। জিনিসটা উপস্থিত মেয়েদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। সকলেই কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে, যেন কি এমন করে ফেলল। পাশ দিয়ে হেঁটে যাওয়া দুটো মেয়ে সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করছিল। বমি রেগে তাদের উপর চিল্লিয়ে ওঠে। ভয়ে মেয়েগুলো দেয় দৌড়। পরীক্ষা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। কিছু সময়ের মাঝে টুমটুম করে 1, 2 মোট 3টে ঘন্টা বেঁচে যায়, যার অর্থ পরীক্ষার সময় শেষ। সকলে পরীক্ষার পেপার জমা দিয়ে নিজেদের ফাইলপত্র নিয়ে বেরিয়ে আসছে হল থেকে। বুমির মুখে বেশ হাসির ঝলক। আনন্দ মনে বেরিয়ে এসেছে আদ্রিসহ। কিরে, তুই এত খুশি কেন? বোনের এমন খুশি দেখে আদ্রি অবাক নয়নে তাকিয়ে প্রশ্ন করে। কারণ সে ছোট থেকে দেখে আসছে প্রতিটি পরীক্ষা দিয়ে বেরিয়ে যে মেয়ে কান্না করে, আজ এত চড়া হাসি তার মুখে। সেই হয়েছে বোন, তোর ভাইটা না বেশ লক্ষ্মী। আজ 7 সকালে প্রথম ওনার সুন্দর মুখশ্রীটা দর্শন করে পরীক্ষাটা জোশ হয়েছে, পাস নিশ্চিত। আদ্রি বেবাসাকা খেয়ে তাকিয়ে আছে বমির দিকে। কী সব বোকাশোকা কথাবার্তা বলে এই মেয়েটা। কারো মুখ দেখে নাকি পরীক্ষা ভালো হয়, পাগলি একটা। কথা না বাড়িয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। দৌড়ে এসে ফাইলটা সোফায় রেখে দপ করে বসে পড়ে। পরীক্ষা ভালো হওয়ার খুশিতে আজ মনটা বেশ ফুরফুরে। মিসেস সাবরিনা মেয়ের আসার আওয়াজ পেয়ে নিজ ঘর থেকে বেরিয়ে আসে। মেয়ে কেমন খুশি দেখে ব্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত খুশির কারণ কি? হাহ, এবার তোমার মেয়ের সব সাবজেক্টে A+ নিশ্চিত ধরে রাখো। সে টোটকা পেয়ে গিয়েছি, না পড়ে পাশ করবে এবার থেকে। ভেবেছিলে সবসময় এমন বোকাশোকা থাকবো? বমি হেলান দেওয়া থেকে উঠে সোজা হয়ে গা ছাড়া ভাব নিয়ে কথাগুলো বলে। সাবরিনা মেয়ের কথায় পাত্তা না দিয়ে মাথা দুলিয়ে চলে যায় রান্নাঘরে নাস্তা তৈরি করতে। এর মাঝে আদ্র এসে পৌঁছায়। আজ আদ্রের ডিউটি পড়েছিল অন্য একটা হলে। পরীক্ষা কেমন হয়েছে? আদ্র সোফায় বসতে বসতে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে। বমি আদ্রি দুজনই বেশ উৎফুল্ল কণ্ঠে জবাব দেয়, অনেক ভালো। এর প্রতি উত্তরে আদ্র কেবল হাসে কোমল নয়নে। এই ভূমি, তুই এমন 7 সকালে মুখ ডেকে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে কি তোর মুখে? মিসেস সাবরিনা ভূমিকে নিজের ঘরের সামনে চোখ মুখ হাত দিয়ে ডেকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করেন। আম্মু কয়টা বাজে দেখো তো, তাড়াতাড়ি বলো। মেয়ের এমন অদ্ভুত কাণ্ড আর অদ্ভুত কথা শুনে মিসেস সাবরিনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মেয়েদিকে ব্রু কুঁচকে তাকিয়ে। কিছু বুঝে উঠছে না কি চলছে পাজি মেয়েটার মাথায় আবার দুষ্টুমি। মায়ের মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না দেখে বমি পুনরায় তাড়া দিয়ে বলে, আরে আম্মু কিছু বলছো না কেন? চলে গেলে নাকি? কয়টা বাজে সেটা বলে যাও না। কি আজব সব কাণ্ড কারখানা শুরু করলি তুই? কয়টা বাজে সেটা বুঝি ঘড়ি দেখে জেনে নিতে পারছিস না? আর এভাবে কেন দাঁড়িয়ে আছিস মুখে হাত দিয়ে? 7 সকালে মাথায় আবার কোন ভূত চেপেছে তোর? সাবরিনা অতিষ্ঠ গলায় কথাগুলো বলে। উফ, যাও তো যাও। যেটা জানতে চাইছি সেটা না বলে বলছে অন্য কথা। ভালো লাগে না। আমি গুরুত্বপূর্ণ কাজে এখানে দাঁড়িয়ে আছি, দেখছো না? তুমি বুঝবা না সেটা। হ্যাঁ, আমার বোঝার দরকারও নেই। তোর ওসব আজাইরা কাম কাজ তুই বুঝলেই হলো। অন্যরা এসব বুঝতে গিয়ে নিজেদের ব্রেন খোয়াবার কোনো দরকারও পড়েনি। যা, যেটা জিজ্ঞেস করলাম সেটা তো বললই না, উল্টো কত কিছু শুনিয়ে দিয়ে যাচ্ছে। ভাইয়াটা যে কখন আসবেন কে জানে। ওনার আসার অপেক্ষায় সে কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছি, মুখে হাত দিয়ে অন্ধের মতো। সাহেবের আসার কোনো নাম নেই। এত সময় ধরে মানুষ একবার ব্যায়াম করতে পারে নাকি? শরীরটা এমনিতেও শক্ত, আরও তক্তা বানাচ্ছেন। বমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে আর এসব বিড়বিড় করছে। তক্ষুনি কাঙ্ক্ষিত ব্যক্তিটির আগমন ঘটে। টাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে আদ্র। ঠিক শেষ প্রান্তে পৌঁছাতে নজর পড়ে বমিকে। এভাবে দাঁড়িয়ে আছে। আদ্র কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো বিষয়খানা কি, কিন্তু মাথায় ধরল না। এগিয়ে গিয়ে বমির সামনে দাঁড়ায়। গমগমে কণ্ঠে বলল, এ মেয়ে, কি হয়েছে এখানে? এভাবে মুখ ডেকে দাঁড়িয়ে আছো কেন? অপেক্ষার প্রহর শেষ হয়েছে ভেবে বমির মুখে ফুটে ওঠে এক অমায়িক হাসির রেখা। অবশেষে সাহেবের জন্য অপেক্ষা শেষ হলো। দাঁড়িয়ে আমার পা ব্যথা ব্যথা হয়ে গেল। উফ! বমির এমন হাসির কারণ বুঝতে না পেরে কপালের মাঝখানটায় সরু ভাঁজ পড়ে আদ্রের। বমি বিমোহিত লোচনে আদ্রের পানে জিজ্ঞাসু গলায় বলে, ভাইয়া দেখুন তো আশেপাশে কেউ আছে নাকি? বমির এমন কথার অর্থ বুঝতে না পেরে আদ্র ব্রুজোড় আরও কিছুটা প্রসারিত করে। শক্ত গলায় প্রশ্ন ছুড়ে, মানে কেউ আছে কিনা সেটা তুমি নিজে দেখতে পারছো না? কি হয়েছে সেটা বলো। এভাবে না দাঁড়িয়ে থেকে সবাই শুধু হেয়ালি করছে, এক কথায় কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমি কি বিনা কাজে দাঁড়িয়ে আছি নাকি এভাবে? আগে বলুন না কেউ আছে কিনা প্লিজ। বমির এমন দুষ্টুমি পড়া করুণ গলায় বলা কথা শুনিয়ে আদ্র বেশ মন থেকে নেয়। তাই আর কোনো প্রশ্ন না করে নজর ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করে নেয়। না, কেউ নেই।
সকলে হয়তো নিচে যে যার কাজে ব্যস্ত। আদ্র পুনরায় বমির হাতে ডাকা চেহারার পানে তাকিয়ে বলে, না কেউ নেই। আদ্রের বলা এতটুকু কথায় যথেষ্ট ছিল। বমি টুক করে হাত সরিয়ে সকলের প্রথম মানুষের দর্শন করে ফেলে। এটার জন্যই তো এত সময় ধরে এত কষ্ট করে সে দাঁড়িয়েছিল। কখন আদ্র ফিরবে আর কখন তার চেহারা দেখবে সে। মাঝে দুদিন পরীক্ষা ছিল না, আজকে দ্বিতীয় পরীক্ষা। সেদিন প্রথম আদ্রের চেহারাটা দেখেছিল ঘুম থেকে উঠে সবার আগে। বমি ভাবছে হয়তো ওনার কারণে বমির পরীক্ষাটা ভালো হয়েছে। এক কথায় উনি ভূমির লাকি চার্ম। তাই আজও একই কারণে এখানে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে অপেক্ষা করছিল, যাতে করে উনি আসলে বুঝতে পারে আর কাউকে যেন দেখতে না হয়। বমি সমানভাবে মুখের সমস্ত দাঁত বের করে ক্যাপলা হাসি দিয়ে তাকিয়ে আছে আদ্রের চেহারার দিকে। ভালোভাবে দেখছে, একদম খেয়াল করে করে চোখে গেঁথে নিচ্ছে যেন আদ্রকে। আদ্র বিরক্ত হয়ে এবার বেশ ধমকে স্বরে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমার মুখে কি মধু লেগে আছে নাকি? মধু নেই, তবে অন্য কিছু আছে। বমি অন্যমনস্ক হয়ে গোড় লাগা কণ্ঠে কথাটা বলে। অন্য কিছু মানে? আদ্র ব্রু গুছিয়ে জিজ্ঞেস করে। মায়া। আপনি মানুষ দুষ্ট হলেও আপনার চেহারাটা বেশ মায়াবী, সবাইকে টানে। আপনার চেহারাটা লাকি অনেক। বমির অস্পষ্ট স্বরে বলা কথাগুলো পরিষ্কার কানে না আসলেও বিড়বিড় শব্দে কিছুটা বেশি আসছে। আদ্র তেজস্বী গলায় বলে, কি বক বক করছো এসব? পরীক্ষার সময় পড়ালেখা না করে মাথায় পেতনির বাসা বানিয়েছ নাকি? আজে বাজে বিড়বিড় করছো। যাও, ঘরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও, স্টপিট। বমি এতক্ষণ আদ্রের চেহারার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল, দুনিয়াদারি সব ভুলে। কিন্তু আদ্রের ধমকে নিজেকে হুঁশ ফিরতে, নিজের করা বোকামিতে নিজে হতবাক হয়ে যায়। হায় আল্লাহ, কি বলেছি আমি? উনি কি শুনলেন কিছু? বমি, তোর কি হচ্ছে? হুট করে এই লোকটাকে দেখলে কেন এমন হয়ে যাচ্ছিস? একে একে সব পরীক্ষা শেষ হতে চলল, আর মাত্র একটা পরীক্ষা বাকি। আগামীকালই শেষ পরীক্ষা। 5টা বিষয় খুব ভালো হলেও একটা ভালো হয়নি। ভালো বলতে একেবারেই খারাপ হয়েছে, যার জন্য বমি 5টা ভালো পরীক্ষা করেও এটা চিনতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পরীক্ষাটা দিয়ে এসে মন খারাপ করে যখন খাওয়া দাওয়া ছেড়ে ঘর বন্ধ করে বসেছিল, কেউ বুঝিয়েও মানাতে ব্যর্থ। পাশ করতে না পারলে ফাইনাল দিতে পারবে না, তার থেকেও বড় কথা আদ্রের সামনে নাক কাটা পড়বে যদি ফেল করে। এটা হতে পারে না কোনোভাবেই। এক সময় এসবের পরোয়া না থাকলেও এখন বেশ মনোযোগ। এসব ভেবে বমির মন আধারে চেয়ে যাচ্ছে বারবার। শত বুঝিয়েও মেয়েটাকে কেউ মানাতে পারছিল না। তখন বিষয়টা আদ্রকে জানালে আদ্র রেগে না গিয়ে বরং বেশ কোমলভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে, আশ্বাস দিয়েছে পাশ করবে। আদ্র থেকে সাপোর্ট পেয়ে বমি কিছুটা স্বস্তি পেয়েছিল। আজকের পরীক্ষাটার জন্য বেশ করে প্রস্তুতি নিয়েছে, যাতে করে এটা খারাপ না হয়। রোজকার মতোই সকালে উঠে প্রথম আদ্রের দেখা পেতে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এমন করে আর আদ্রের বকা শুনতে হয়, কিন্তু এতেও বমির দমে নেই। তাকে তো নিজের ইচ্ছেকে, নিজের বিশ্বাসকে প্রাধান্য দিতে হবে। মোট কথা হচ্ছে পাশ করতে হবে। আদ্র জিজ্ঞেস করলেও কিচ্ছু বলে না, শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে হাসে। আর আদ্র অতিষ্ঠ হয়ে হাঁটা ধরে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। সকাল 8টা থেকে সমানে দাঁড়িয়ে আছে নিজের কক্ষের সামনে। আদ্রি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে এমন করার কারণ কি, কিন্তু বমি এতদিন কিছু বলেনি। আজ পুনরায় মাথা খেয়ে নিচ্ছে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার বমি অতিষ্ঠ হয়ে পড়ে আদ্রির কেন শুনতে। যেহেতু শেষ, তাই বলতে দ্বিধা নেই। তুই কেন এভাবে দাঁড়িয়ে থাকিস? প্লিজ বল না। বললে কি বিশ্বাস করবি? কেন করব না, তুই বল। আমি তো কোনো পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করি না, তাই না? বমি উৎকণ্ঠা নিয়ে কথাটা বলে। হ্যাঁ। আদ্রি বেশ মনোযোগ সহকারে বোনের কথা শুনছে আর মাথা দুলিয়ে উত্তর দিচ্ছে। কিন্তু এবার আমার একটা বাদে সবগুলো পরীক্ষা ভালো গিয়েছে। কেন জানিস? কেন? আদ্রি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে। কারণ আমি প্রতিদিন সকালে আদ্র ভাইয়ের মুখ দেখে যেতাম সবার আগে। উনি আমার জন্য বেশ লাকি, বুঝলি? বমি বেশ আনন্দিরত কণ্ঠে কথাটা বলেই থামে। বোনের কথাগুলো শুনে অবাক আদ্রি। এ মেয়ে তার মানে প্রথম দিন থেকে এতগুলো দিন এই জন্য এভাবে সকালে উঠে এমন করত, এত সময় ধরে মুখে হাত চেপে দাঁড়িয়ে থাকতো। এটা কি ধরনের লজিক দেখালো বমি? আদ্র কিছু সময় মাথায় জোর দিয়ে কথাটা ভাবতে লাগলো। হিসেব যখন মিলল মেয়েটার পাগলামির, আদ্রি বেশ জোরে জোরে হাসতে শুরু করে দিল, যেন কি মজার কথা বলেছে। বমি বেশ বিব্রত বোধ করলো বিষয়টা। চোখে মুখে বিরক্তির ছাপ বেশি ওঠে, কিন্তু তা বাহিরা তা দেখা যাচ্ছে না মুখ ঢেকে রাখায়।
বমির বিশ্বাস নিয়ে এমন হাসাহাসি মজা করায় বেশ মন খারাপ হয়ে যায়। রাগ উঠে যায় ভীষণ। ঘরে রুখে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকস্মিক এমন করায় আদ্রির হাসি থেমে যায়, মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই রে, রেগে গেল এবার। দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে ডাকতে থাকে, সরি সরি বোন, প্লিজ রাগ করিস না, আমি বুঝিনি তুই এমনটা করবি। আমি কি করব, আমার তো হাসি আসছে, প্লিজ মাফ করে দে, ভালো না তুই। আদ্রি বেশ করুণ সুরে কথাগুলো বলছে আর দরজায় করাঘাত করছে। তখনই পিছনে এসে দাঁড়ায় আদ্র। বোনকে এমন করতে দেখে প্রশ্ন করে কি হয়েছে। আদ্রি বোনের সব কিছু খুলে বলে। আদ্রের জন্য প্রতিদিন সকালে এমন করে অপেক্ষা করার কারণ কি সেটাও বলে। আর কথাটা শুনেই হেসে দিয়েছিলাম, তাই রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বুঝিনি ও বিষয়টা এত সিরিয়াসভাবে নিয়েছিল। আদ্রির চোখ নিচু করে কাঁদো কাঁদো মুখ করে কথাগুলো বলল। আদ্র সব শুনে আদ্রিকে বলে, ঠিক আছে তুই যা, আমি দেখছি। আদ্রি আর কোনো বাক্য ব্যয় না করে বাদ্য বিয়ের মতো প্রস্থান করে সেখান থেকে। আদ্র দৃঢ় হাতে ভূমির দরজা ধাক্কা দেয়। ভূমি ভেবেছিল আদ্রিতে সিল্লিও বলে ওঠে, তুই যা এখান থেকে, কারো ইমোশন নিয়ে হাসলে কেমন লাগে তখন বুঝবি নিজের সাথে হলে। আদ্র বেশ কোমল কণ্ঠে বলে, এই মেয়ে, দরজা খোলো। আদ্রের গলা শুনে ভূমি বেশ অবাক হয়ে যায়। সে তো ভেবেছিল আদ্রি, তাই এমন করে কথাগুলো বলেছে। কিন্তু উনি কেন আমায় ডাকছেন? আদ্রি কি সব বলে দিল নাকি ওনাকে? হাই হাই, এবার তো নিশ্চয়ই আমাকে মারবেন আবার। ভূমি ভাবনায় ব্যস্ত। এদিকে আদ্র বমির কোনো আওয়াজ না পেয়ে পুনরায় ধাক্কা দেয় কিছুটা জোরে। বমি বসা থেকে উঠে দৃঢ় হাতে দরজাটা খোলে, চোখ নিচু করে দাঁড়ায় আদ্রের মুখোমুখি হয়ে। তবে তাকাচ্ছে না উপরের দিকে। মনে ভয় কাজ করছে তার। আদ্র যদি সব কিছু বলে দিয়ে থাকে তবে তো উনি নিশ্চয় রেগে আছেন। আর আদ্রের এমন চেহারা দেখলে পরীক্ষাটাই ভালো যাবে না বকা শুনলে। ভূমিকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আদ্র বলে, কি হলো, আজ না তোমার পরীক্ষা? ভূমি ভেবেছিল হয়তো পড়ার কথা বলবে, তাই নিচ থেকে বলে, জি পড়েছি তো 2 দিন বন্ধের মধ্যে। এদিকে তাকাও। কই তাকাও এদিকে। আদ্রের এমন কোমল কণ্ঠস্বর ভূমির মনে এক অদ্ভুত শিহরণের আবির্ভাব ঘটাচ্ছে। খুব কম সময়ে এটা প্রকাশ পায় আদ্রের কণ্ঠ। আর যখন ভূমি পায়, ভূমির মন কন্ট্রোলে রাখা দায় হয়ে পড়ে। ভূমি চোখ তুলে তাকায় আদ্রের দিকে। আজ আদ্রের চাহনিতে কোনো কঠোরতা নেই, গাম্ভীর্য নেই। নেত্রদ্বয় বেশ শীতল। মাত্রই ব্যায়াম করে আসা গামত্র মুখে হালকা হাসির রেখা। আদ্রের চেহারাটা দেখে আপনা আপনি ভূমির মুখে সুন্দর একটা হাসির আভাস ফুটে ওঠে। আদ্র কিছুটা সময় ভূমির পানে চেয়ে নিজের নজর সংবরণ করে নেয়। গলা খাকিয়ে বলে, যাও এবার খেয়ে টুকটাক প্রশ্ন দেখে পরীক্ষায় যাওয়ার প্রস্তুতি নাও। এটা বলেই নিজের ঘরের উদ্দেশ্যে হেঁটে চলে যায়। ভূমি আদ্রে যাওয়ার পানে তাকিয়ে বুকে হাত রেখে মিনমিন করে বলে, হায়, উনি কি মাত্রই আমার সাথে এত সুন্দর করে কথা বলল? আদ্রি কি সত্যি কথাগুলো বলেছে? সেজন্যই উনি নিজ থেকে আমাকে ডেকে বাহিরে এনেছেন ওনাকে দেখতে। ভূমি, কি হচ্ছে এসব? উনিও কি তোকে? না না, এটা কিভাবে হবে? ওনার মতো লোক আমাকে নিয়ে ভাববে? হতেই পারে না। অবশেষে সকল ভয়ভীতির অবসান ঘটিয়ে শেষ হলো টেস্ট পরীক্ষা। এবার শুধু চিন্তার রেজাল্টের। কিন্তু সেই টেনশন এখন থেকে করে মাথা খুইয়ে কোনো লাভ নেই। শেষ পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। 2 বোন বাড়ি এসে দরজা দিয়ে ঢুকতে দেখতে পায় সোফায় বসে আছে 2 কর্তা, হাতে চায়ের কাপ। কোনো বিষয়ের আলোচনা চলছে, সেটা কথা বলার ভঙ্গি দেখে বেশ আন্দাজ করা যাচ্ছে। সচরাচর 2 ভাইকে বাড়িতে দেখা মেলা ভার। অফিসের কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। সকালে ঘুম থেকে উঠে চলে যান 8টার মাঝেই, পেরেন একেবারে রাত 10টা নাগাদ। কিন্তু আজকে এই অসময়ে বাড়িতে উপস্থিত দেখে বেশ অবাক হয়ে যায় 2 বোন। ক্লান্ত শরীর নিয়ে হেলেদুলে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। মিস্টার তোফায়েল মেয়েদের আসতে দেখে হাসি মুখে কাছে ডেকে বলে, এসেছিস তোরা? আয় আয় বস, গরমে ঘামে একদম ভিজে গেছিস। 2 বোন এগিয়ে গিয়ে অপর পাশের সোফায় বসে। মিস্টার আফজাল মেয়েদের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, পরীক্ষা সব ভালো হয়েছে তো? দুজনেই হাসি মুখে মাথা দুলিয়ে হ্যাঁসূচক উত্তর জানায়। এই যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, শরীরে ক্রাম্প প্রবেশ করলে রোগ হবে। মিসেস সাবিনা কিচেন থেকে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলেই তাগাদা দেয়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে একসাথে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। আদ্রবাইও আছেন, কখন আবার ফ্রেশ হয়েও চলে এসেছেন। মিস্টার আফজাল চা হাতে চুমুক দিয়ে বলেন, আদ্র, তোমার বড় ফুফি বারবার ফোন দিচ্ছেন যাওয়ার জন্য। তুমি বলেছিলে নাকি ওদের পরীক্ষা শেষ না হওয়া অবধি কোথাও যেতে পারবে না। আজ শেষ হয়েছে। সে সকাল থেকে বারবার কল দিয়ে যাচ্ছেন। তুমি কি বলো এখন?
বড় আপুর মুখে এমন কথা শুনে বমির মন খুশিতে নেচে ওঠে। বেশ উৎসাহ নিয়ে আদ্রের সামনে গিয়ে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে তার উত্তরের আশায়। আদ্র বমির দিকে একবার তাকিয়ে নিজের নজর সরিয়ে বাবার দিকে রেখে বলে, ঠিক আছে, আপনাদের যখন ভালো মনে হয় জানিয়ে দিন ফুপিকে যাওয়ার বিষয়ে। আদ্রর মুখে এমন কথাটাই শোনার অপেক্ষায় ছিল বমি, আর কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে এক লাফ দিয়ে উঠে বলে, ইয়ে, যাবো ফাইনালি। রাত থেকেই গোছগাছ শুরু করে দিয়েছে ভূমি আদ্রি। কাল সকাল সকাল রওনা দিতে হবে যে। বড় ফুপিদের স্থানীয় বাড়ির রাজশাহীতে হলেও ওনারা সকলে ঢাকাতেই থাকেন ফুফার ব্যবসার সুবাদে। ফুফা ছিলেন বাবা বড় আব্বুদের ব্যবসার পার্টনার। সেই সম্পর্ক থেকে ছেলে ভালো দেখে ফুফির জন্য সম্বন্ধের কথা বলা হয়েছিল, আর ওনারাও রাজি হয়ে গিয়েছিলেন। আনন্দ উত্তেজনায় কাল সারা রাত ভূমির চোখে ঘুম ধরা দেয়নি। এমনটাই হয়ে থাকে সবসময় তার সাথে। কোথাও যাওয়ার হলে কিংবা নিজের মন মতো কিছু হওয়ার হলে চোখের ঘুম কোথাও যেন উধাও হয়ে যায়। কালও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ভোর 6টায় বাড়ির প্রতিটি সদস্য উঠে গিয়েছে। 7টায় বেরিয়ে পড়তে হবে। নাস্তা তৈরি করে যে খাবে তারও সময় দিচ্ছে না মিস্টার আফজাল। চিটং থেকে ঢাকায় যেতে মিনিমাম 5-6 ঘন্টা পথ অতিক্রম করতে হয়। এখনই যদি ঘরের মহিলারা একবার সংসারের কাজে নেমে যায় তাহলে হয়েছে। আজ 9টা পেরোলেও সেগুলো শেষ না করে বের হবে না। এ কারণেই তাড়া দিচ্ছে যাতে চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়ে। নির্দিষ্ট সময়ের মাঝে সবাই নিচে চলে এসেছে, কিন্তু ভূমির নাম নেই। তাকে নিচ থেকে হাঁক ছেড়ে বারবার ডাকছে। সে শুধু বলছে আসছি আসছি, কিন্তু এই আসার প্রহর আর শেষ হচ্ছে না। মিসেস সাবরিনা বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে বলে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। দেরি হয়ে যাচ্ছে বলছে, তাও যাওয়ার টাইমে কী এমন রাজকার্য করছে আল্লাহই জানে। আদ্র স্বাভাবিকভাবে বলে, মামুনি তোমরা সবাই গিয়ে গাড়িতে বসো, আমি ডেকে নিয়ে আসছি। আদ্রের কথায় আশ্বস্ত হয়ে দুই যা এবং আদ্রে গিয়ে চলে যায় গাড়ির দিকে। আদ্র সোয়াল শক্ত করে ধপধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। উদ্দেশ্য বমির কক্ষ। দরজার সামনে গিয়ে দাঁড়ায়। যদিও দরজা খোলা ছিল হালকা করে আবজানো, কিন্তু আদ্র হুট করে ঘরে ঢুকে না পড়ে নিজের ভদ্রতার প্রমাণ দেয়। বাড়ি কণ্ঠে ডাক দেয়, এই মেয়ে, কী সমস্যা তোমার? কয়টা বাজে খেয়াল আছে? কি করছো এত সময়? ভূমি নিজেকে সাজাতে ব্যস্ত। ভারী কোনো সাজে নয়, বরং সিম্পলভাবেই তৈরি করছে নিজেকে। কিন্তু তাও এত সময় লেগে গিয়েছে। কাল রাত থেকে জেগে জেগে কল্পনা করছিল কিভাবে সাজবে, কি পরবে, কিন্তু সকালে উঠে সব মাথার ভিতর ঘেটে গেছে। যার কারণে কি পরবে সেটা খুঁজতে খুঁজতেই সময় পেরিয়ে গেছে তার। ভূমি আদ্রের আওয়াজ পেয়ে হুটোপুটি করে কাজল দিতে গিয়ে করে ফেলে আরেকটা বোল। এটা ছিল লাস্ট স্টেপ। কাজলটাই শুধু দেওয়ার বাকি। এমনিতেই কাজল দিতে হাত কাঁপে, তার মধ্যে আদ্র হুট করে এমন চিল্লিয়ে ওঠায় ভয় পেয়ে চোখের আশেপাশে লেপটে গিয়েছে। রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে এবার। দূর, দিবই না আর কাজল। দেরির মধ্যে এমনিতেও সব কিছু এমন অগোছালো হয়ে যায়। বমি রাগ করে কাজলটা ড্রেসিং টেবিলের উপর ঠাস করে রেখে ওড়না দিয়ে মুছতে থাকে। বমির কোনো সাড়া শব্দ না পেয়ে আবার আদ্রা দরজাটা ঠেলে খুলে গলা হাঁকড়ে দিয়ে ভিতরে ঢুকে আসে। বমি তখনও চোখে লেপটে যাওয়া কাজলগুলো মুছে ফেলতে ব্যস্ত। আদ্র সেকেন্ড খানেক সেদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে ঘটনা। কি হয়েছে? কাজল মুছে ফেলছো কেন? আদ্রকে এতক্ষণ যাবৎ খেয়াল করেনি ভিতরে ঢুকে এসেছে। হুট করে কথা বলায় ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। চোখ দুটো পানিতে টলমল করছে। হয়তো রাগে ভয়ে কান্নারা এসে জমা হয়েছে চোখের কোণে। কিছু হয়নি, চলুন যাই। আর সরি, দেরি করে ফেলেছি। বমি কান্না ভেজা গলায় কথাটা বলে সামনের দিকে আগাতে লাগে। আদ্র থামিয়ে দিয়ে বলে, কাজলটা লাগিয়ে নাও, আমি অপেক্ষা করছি। আদ্রের মুখে পুনরায় এতটা কোমল কণ্ঠে কথা শুনে বমির মনে শিহরণ বয়ে যায়। বুকটা দুঃখ করে ওঠে। মনে এক ভালো লাগার প্রশান্তি বয়ে যায়। মনের মাঝে কত শত কল্পনারা উকি দিয়ে বলছে, আদ্র ভাইয়া কি তোর কাজলে আঁকা চোখগুলো দেখতে বেশি পছন্দ করেন? আর কোনো বাক্য ব্যয় না করে পুনরায় কাপা হাতে আঁকতে লাগে। আদ্র একপাশে আনমনা হয়ে দেখছে বমিকে, বমির সব কর্মকাণ্ডগুলোকে। কাজল দিচ্ছে চোখে, কিন্তু দুই উষ্ঠ একসাথে করে চেপে ধরে রেখেছে। আদ্র ঠোঁটে এক সিলতে হাসি ফুটে ওঠে, তবে তার সাময়িক সময়ের জন্যই। বমির কাজল দেওয়া শেষ করে সেদিকে তাকালে পুনরায় নিজের উষ্ঠ জোড়া সাধারণ ভঙ্গি ধারণ করে নেয়। ভাব এমন যেন ওনার হাসি দেখে গেলে বড় কোনো অনিষ্ট ঘটে যাবে। ভাইয়া, আমাকে সুন্দর লাগছে? বমির লজ্জায় মাখা কণ্ঠে আদ্রের পানে তাকিয়ে জিজ্ঞেস করে পিটপিট করে তাকায়। আদ্র কী বলবে খুঁজে পাচ্ছে না। ভালো বলবে নাকি খারাপ বলবে? কিন্তু খারাপ কেন বলতে যাবে বমিকে? তো এই সাধারণ ও অসাধারণ লাগছে।
অতিমাত্রাই সুন্দর লাগছে, নাকি কিছুই বলবে না। নিজের মনের সাথে যুদ্ধ চালিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে, কিন্তু তার পাওয়া হলো না। হয়তো পেয়েও তা প্রকাশ করতে ব্যর্থ। আদ্রের কোনো উত্তর না পেয়ে ভূমি মুখের হাসি ছাপিয়ে তাগাদা দিয়ে বলে, আচ্ছা ছাড়ুন, সুন্দর না লাগলেও কি হবে, চলুন চলুন, সবাই অপেক্ষা করছে, খামোকা বকা শুনতে হবে। ভূমি বিছানার পাশ থেকে একটা লাগেজ আর 2টা ব্যাগ টেনে নেয়। লাগেজটা আদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলে, চলুন ভাইয়া। আদ্র তীক্ষ্ণভাবে ভূমির দিকে নজর বুলিয়ে পরখ করে নেয় একবার। ব্রুজোড়া কুঁচকে আসে, আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করে, এতগুলো ব্যাগ কার? সবাই তো যার যার ব্যাগপত্র নিয়েই নেমেছে। আরে ভাইয়া, এগুলো তো সবগুলোই আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি না, এজন্য। কয়দিনের জন্য? আদ্র ধমকে জিজ্ঞেস করে। এত দূর যাবো, 5-6 দিন কি থাকবো না? বমি আদ্রের ধমক খেয়ে আমতা করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। থাপড়ে সবকটা দাঁত ফেলে দিবে একেবারে। রাখ সব, অনলি 2-3টা স্যুট নিবা, কাল কিংবা পরশুর মধ্যেই আমরা ফিরে আসব। কিন্তু ভূমিকে আর কিছু বলতে না দিয়ে চোখ লাল করে তাকাতে চুপচাপ সবগুলো ব্যাগ রেখে একটি ব্যাগে 3টা জামার প্রয়োজনীয় কিছু জিনিস ঢুকিয়ে নেয়। উল্টো কাঁদো কাঁদো মুখ করে বলে, চলুন। দুজনে বাহিরে বেরিয়ে আসে একসাথে। আদ্র দরজা লক করে গেটের সামনে এসে দেখে মা মামুনিদের গাড়ি নেই। ভূমি দৌড়ে এসে অবাক হয়ে বলে, ভাইয়া, আম্মু মনিরা সবাই কোথায়? আমাকে না নিয়ে চলে গিয়েছে নাকি? আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলে, তো যাবে না কি? এতক্ষণ সময় ধরে তোমার জন্য অপেক্ষা করবে ভাবছো? মোবাইল এগিয়ে পাওয়ার বাটন অন করে বলে, কয়টা বাজে খেয়াল আছে? ভূমি আদ্রের মোবাইলের দিকে তাকিয়ে দেখে 8:25 বাজে। এবার নিজের উপরে রাগ হচ্ছে বেশ। কিভাবে এত দেরি করে ফেললো? এবার কি ঘরের মধ্যে একা একা থাকতে হবে তাকে? কত আশা করেছিলাম ফুফিদের বাড়ি যাব, এতগুলো মাস পরে বোনদের সাথে দেখা হবে, ফাহাদ ভাইয়ের সাথে দেখা হবে। কিভাবে আমাকে না নিয়ে চলে গেল? আমার পরিবার এতটা নিষ্ঠুর আমি জীবনেও ভাবিনি। কাঁদতে কাঁদতে এসব বক করছে। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে বলে, ড্রামা কুইন। পার্কিং জোন থেকে বাইকটা সাই করে এনে দাঁড় করায় ভূমির সামনে। ভূমি তখনও গেটের সামনে পায়ের উপর ভর দিয়ে বসে বসে কাঁদছে। যদি যেতে মন চাই তো বাইকে উঠে এসো, এখানে দেরি করলে কিন্তু আমিও চলে যাব রেখে। কথাটা শুনে ভূমি করুণ দৃষ্টিতে গাঢ় উঁচিয়ে দৃষ্টি নিক্ষেপ করে আদ্রের দিকে। এজন্যই বলে, অসহায়কে নিয়ে মানুষ মজা নিতে বেশি ভালো পায়। আমি যাব না আপনার সাথে বাইকে। ওদিন আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমি ভুলে যাইনি মোটেও। আদ্র হেলমেটটা ঠিক করতে করতে বলে, ঠিক আছে, না যেতে চাইলে আমার কিছু করার নেই। এই নসাবি, একা বাড়িতে থেকো, বাড়ির দেখাশোনা করো, আর ভূতমেতিনদের সাথে গল্প গুজব করে সময় কাটিও। আমি আসি, হ্যাঁ। এই বলে আদ্র বাইক স্টার্ট দেয়। ভূমির মাথায় জিনিসটা আসে, এত বড় বাড়িতে এসে কিভাবে একা থাকবে? তাকে যদি ভূতে ধরে কিংবা কেউ ডাকাতি করতে এসে যদি খুন করে রেখে যায় তখন? না না, তার চাইতে বরং ওনার সাথে চলে যাই। দরকার হলে ওনাকে চাপটে ধরে বসবে, তাহলে আর ফেলে দিতে পারবে না। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। একবার ওখানে যাই আর জীবনেও কারোর সাথে কথা বলবো না। ভাবনা ভেঙে ভূমি হুটুফুটি করে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে আদ্রের দিকে। না না, দাঁড়ান, আমিও যাব আমিও। কিন্তু ভাইয়া প্লিজ, আপনি বাইকটাকে ধীরে চালাবেন। ভূমি আদ্রকে করুণ গলায় অনুরোধ করে। আদ্র ভূমির এমন মুখখানা দেখে বেশ মজা নিচ্ছে, হেসে বলে, ঠিক আছে, ভেবে দেখব, উঠো জলদি। ভূমি আদ্রের পিছনে উঠে বসে। দূরে বসো, পড়ে গেলে তখন বলতে এসো না আদ্র ভাইয়া ফেলে দিয়েছে। ভূমি মুখ বাঁকায়, বেশ দ্বিধাদ্বন্দ্বে বুকছে কি করবে, ধরবে কি ধরবে না। ওনাকে চুলে যদি বুকে দুকফুক আওয়াজটা বাহিরে বেরিয়ে আসে তখন ধরা পড়ে যাব তো। ভূমি মূর্তি সেজে বসে থাকতে দেখে আদ্র ইচ্ছে করে হঠাৎ বাইক টান দেয় আর ভূমি পড়ে যেতে নিয়ে আদ্রকে জাপটে জড়িয়ে ধরে ফেলে। ভূমির চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, এক্ষুনি যেন বেরিয়ে আসবে কোটর ছেড়ে। বুকের ভিতর হাজার গুণ জোরে হৃৎপিণ্ডটা নৃত্যের তাণ্ডব শুরু করেছে, কিন্তু আদ্রের মাঝে কোনো ভাবাবেগ নেই। সে স্বাভাবিক ভঙ্গিতে বাইক চালাতে ব্যস্ত। মিররে মুখ দেখেও বোঝার উপায় নিয়েই মুখে ইয়া বড় কালো গ্লাসের একটা হেলমেট দ্বারা ঢাকা। প্রায় 6-7 ঘন্টা জার্নি করে এসে বাইক থামে কাঙ্ক্ষিত স্থানে। ভূমি বাইক থেকে নেমে যেন হাফ ছেড়ে বাসে। এতক্ষণ হাওয়ায় বাড়ছিল মনে হচ্ছিল, চোখ খুলতে টুপ করে 10তলা বিল্ডিং থেকে নিচে পড়ে যাবে। যদিও আদ্র বেশ ধীরে চালিয়েছে, আজকে যেখানে 5 ঘন্টা লাগার কথা বাইকে, সেখানে লেগেছে 7 ঘন্টা। মাঝে 2-3 বার দাঁড় করিয়ে নেমেছিল খেতে, ফ্রেশ হতে। এক কথায় সকল প্রকার সুবিধা দিয়েই এনেছে ভূমিকে বেশ যত্নে। বাইকের হর্নের আওয়াজ পেয়ে ভিতর থেকে দরজা খুলে বেরিয়ে আসে প্রিয়া এবং ফাহাদ।
প্রিয়া বোনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, যেন কতকাল ধরে অপেক্ষায় বসে আছে কখন আসবে আর কখন দেখা হবে। ভূমি নিজেও ঝাপটে ধরেছে প্রিয়াকে। আদ্র বাইকটা সাইডে করে নিচে নেমে আসে। ফাহাদ এগিয়ে ভাইয়ের সাথে করমর্দন করে জড়িয়ে ধরে। ছোটবেলায় তো একসাথেই কাটিয়েছে। ফাহাদ আদ্র ঠিক সমবয়সী, 2-3 মাসের ফারাক বয়সে তাদের। ফাহাদ উজ্জ্বল কণ্ঠে বলে, ব্রো কেমন আছিস, কত বছর পর দেখা। আদ্র হেসে জবাব দেয়, এই তো ভালো, তোর কি অবস্থা? বেশ ভালো, এতদিন পর ভারী ফিরে ভালোই লাগছে। ভালোই কাটছে দিন। হঠাৎই বমির দিকে চোখ উঠতে তাকায় সেদিকে। আরে বমি না, কেমন আছো? ফুসকি তো অনেক বড় হয়ে গিয়েছে। বমি গাল ফুলিয়ে বলে, তুমি আমাকে ফুসকি বললে কেন? আর আমাকে তুমি করে বলছো কেন? ছোট থেকে তুই করেই তো বলতে। তখন তো ছোট ছিলে এজন্য, এখন তো বড় হয়ে গিয়েছ না, তুই বললে কি আর চলে নাকি? আদ্রকে ছেড়ে পাহা দেবার বমির দিকে গিয়ে বেশ রসিকতা শুরু করে। নানান কথা বলে ঝগড়া শুরু করে দিয়েছে দুজনে। পাহাদ ইচ্ছে করেই বমিকে রাগাচ্ছে, মাথায় পিঠে সাপড় মেরে কথা বলছে। তা বেশ বুঝতে পারছে আদ্র, কিন্তু জিনিসটা আদ্রের মোটেও ভালো লাগেনি। বেশ বিরক্ত করে তুলছে তাকে দৃশ্যটা। মুখে কিছু প্রকাশ না করে তাদেরকে পাশ কাটিয়ে চলে যায় সে ভিতরে। মামুনিরা সকলে বেশ হাসাহাসি করছে, গল্প করছে। আজ বেশ কয়েক মাস পরেই এসেছে কি না। স্বামীদের ব্যস্ততা, মেয়েদের পড়াশোনার জন্য কোথাও বেরোনোর সুযোগ হয়ে ওঠে না। নিজের বাপের বাড়িও যেতে পারে না বিয়ের পর থেকে। কিন্তু আজ এতদিন পর কোথাও সবাই একসাথে এসেছে বিদায় আনন্দের সময় কাটাচ্ছে। আদ্র ভিতরে এসে ফুফি ফুফাকে সালাম করে, সোফার এক পাশে হয়ে বসে আছে। বাড়িতে তারা বাদেও আরও মেহমানের উপস্থিতি দেখা মিলেছে। ওনারা হয়তো ফাহাদের বাবার পরিবারের লোকজন। আদ্রের সেনা নেই, আশাও হয়নি সেভাবে কখনো, আর ছোটোবেলায় দেখলেও খেয়াল পড়ছে না কাউকে। বমি ভিতরে এসে নিজের পরিবারের কারো সাথে একটা কথাও বলছে না, মুখ বাঁকিয়ে সোজা হেঁটে ফুফি ফুফার কাছে গিয়ে সালাম করে জড়িয়ে ধরে আদর নিচ্ছে। সকলেই নাস্তা সেরে যে যার জন্য নির্দিষ্টকৃত ঘরে পাড়ি জমায়। অনেক দূর জার্নি করেছে, ফ্রেশ হতে হবে। দুপুরের খাবার দেওয়া হচ্ছে টেবিলে সেজন্য। বমি আদ্রি থাকছে প্রিয়ার সাথে একই ঘরে। আদ্রকে আলাদা রুম দেওয়া হয়েছে, কারণ তার কারো সাথে রুম শেয়ার করে থাকার অভ্যেস নেই। বিষয়টা যখন নিচে মিসেস সাবিনা বলছিল, সকলের সামনে বমি হুট করে হেসে দিয়ে মুখ ফুঁসকে বলে ওঠে, তাহলে কি উনি বিয়ে করবে না? ইনডাইরেক্টলি বললেও বিষয়টা কারো মাথায় ঢুকতে বেশ বেগ পেতে হয়নি। এত মানুষের সামনে এমন কথা শুনে আদ্র বেশ লজ্জায় পেয়ে যায়, সাথে রাগে নাকের ডগা লাল হয়ে যায়। বমির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায়। বেচারি নিজের অজান্তে করা ভুলের জন্য জিভ কেটে এক দৌড়ে লাগায় রুমের দিকে। দুপুর পেরিয়ে সময়টা গড়িয়েছে সন্ধ্যার বিকেলের মাঝামাঝিতে। আনন্দ, হই হুল্লোড় আর আড্ডার মাঝে কাটছে সকলের সময়। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিকেলের নাস্তা তৈরির। বাড়ি ভর্তি মানুষ, তাই আয়োজনও করছে বিশাল। বমি আদ্রিদের এখনও দেখা নেই। সেই দুপুরে খেয়ে ঢুকেছে ঘরের ভিতরে। মিনিট 5 আগেই আদ্র ক্লান্ত শরীর নিয়ে ঘুম থেকে উঠে এসে বসলো ড্রয়িং রুমের সোফায়। এতদূর নিজে বাইক চালিয়ে আসা কি আর চারটিখানি কথা? তাও এই কাঠকোট্টা রোদের মধ্যে শরীরটা নেতিয়ে পড়েছে। তা ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দুপুরে খেয়ে শুয়েছিল, মাত্রই ঘুম ভেঙেছে। আদ্র মোবাইল চাপতে চাপতে এসে বসে আশপাশটা পর্যবেক্ষণ করে নিল। না, কেউ নেই ছোট সদস্যর মধ্যে। ফাহাদেরও দেখা মিলছে না। এবার কিছুটা হাত পা ছেড়ে হেলান দিয়ে বসলো। তখনই মিসেস তাহমিনা কিচেন থেকে বেরিয়ে আসতে বাইপোকে দেখে এগিয়ে আসে। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, বাবা শরীরটা খারাপ লাগছে? চোখ মুখ কেমন দেখাচ্ছে? কিছু খাবি? পানি দেই একটু? আদ্র ফুফির দিকে তাকিয়ে আলতো হেসে বলে, না তেমন কিছু না পুপি, একটু ক্লান্ত লাগছে সেজন্য হয়তো। আচ্ছা বাবা, কিছু লাগলে পুপিকে বলবি কিন্তু। নিজে যা ইচ্ছে হবে হাতে নিয়ে খাবি, এটা তোরই বাড়ি। আদ্র প্রতি উত্তরে কেবল সৌজন্যমূলক হাসি দেয়। গোধূলি লগ্ন, চারিপাশ অন্ধকারে ঢেকে আসছে। পৃথিবীটা সাদার মায়া ত্যাগ করে আধারে ডাকতে ব্যস্ত হয়ে পড়েছে। পাখিরা তাদের নিড়েফেরা তোড়জোড় শুরু করে দিয়েছে। আকাশে আজ বেশ মৃদুমন্দ বাতাসের দেখা মিলেছে। প্রতিদিনকার মতো ভ্যাপসা গরমের যে তীব্রতা সেটা নেই। সন্ধ্যার পর থেকে শীতল পরিবেশ, হয়তো বৃষ্টি তার আগাম বার্তা দিচ্ছে। বর্ষাকাল আসলো বলে সবাই একে একে জমা হতে শুরু করে দিয়েছে ড্রয়িং রুমের সোফায়। একটু পরে হাঁক চড়ল গৃহিণীরা। চটজলদি নিচে নেমে আসতে নাস্তা তৈরি, ঠান্ডা হয়ে যাবে। ডাইনিং টেবিলে সাজানো হচ্ছে হরেক রকমের নাস্তার আইটেম। সারা ঘর মোমো করছে খাবারের গন্ধে।
আবহাওয়া ঠান্ডা বিদায় সাবিনার পড়াশোনায় তৈরি হয়েছে সাথে চিংড়ির পাকোড়া। ছেলে তার বেশ ভালো পায়কিনা খেতে। সে যে ঘটনাটা ঘটিয়ে সরে গিয়েছিল আর আদ্রের সামনে পড়ার সাহস করেনি বুমি। একা পেলে আবার নাকি জানি কি করেন। কিন্তু এখন তো আর না চাইতেও যেতে হবে, ফুফি ডেকেছেন। অবশ্য এখন কি আর কিছু করতে পারবে নাকি। 3 বোন রাজরানীর বেশে দুবদাব পা পেলে নেমে আসছে সিঁড়ি দিয়ে। তাদের সাথে যোগ হলো ফাহাদ। বুমির মাথায় চাপড় মেরে বলে, কেমন আছো বুমি রানী? আকস্মিক আক্রমণে কিছুটা ঘাবড়ে যায় বুমি। কেঁপে উঠে সেদিকে তাকাতে নজরে পড়ে মুখে লম্বা হাসির রেখা টেনে একই শ্রেণীতে বরাবর দাঁড়িয়ে আছে ফাহাদ। নজর বুমির দিকে স্থির। বুমি উষ্ট্রজোড়া গোল করে অভিমানী কণ্ঠে বলে, ফাহাদ ভাইয়া তুমি হুট করে কেন এমন করলে? আমি ভয় পাইনি নাকি? হি হি, ভয় পাওয়ার জন্যই তো করেছি নাকি বল। যাও, তোমার সাথে কোনো কথাই নাই। তোমার এই ছোট্টবেলার অভ্যেসটা গেল না দেখছি এখনও, এমন বলে মুখ ফুলিয়ে নেওয়াটা। যাও ভালো, আমার ইচ্ছে। এই বলে বমি পা ফেলে এগিয়ে চলে যেতে নাই। ততক্ষণে আদ্রি প্রিয়া নিচে নেমে চলে গিয়েছে। হুট করে পুনরায় পাহাড় ডাক দেয়, বমি রানী শোনো। বমি পা থামিয়ে গাড় গুড়িয়ে তাকায় পাহাদের দিকে। তুমি আমাকে পাহাদ বাইয়া ডাকবি না আজ থেকে, কেমন? কেন? তাহলে কি ডাকবো? বমি ভাবনা তো সাহনিতে তাকিয়ে প্রশ্ন করে। তুমি আমাকে পাহাদ বলেই ডাকবে। চাইলে নাম ধরে পাহাদ ভাই ডাকবে, চাইলে নাম ধরেও ডাকতে পারো, সমস্যা নাই। আপনি তো আমার থেকে অনেক বড়, আমি বুঝি আপনাকে নাম ধরে ডাকবো? আদ্র ভাইয়া শুনলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। আচ্ছা এটা বলুন যে ভাইয়া বললে কি হবে? আদ্র ভাইয়াকে তো ভাইয়া বলেই ডাকি। কিচ্ছু হবে না, তবে আমার কাছে পুরাতন ডাক শুনতে আর ভালো লাগে না। একটু আপডেট কিছু তো শুনতে মন চায় নাকি? তুমি বলো। পাহাদের করুণ কণ্ঠে বলা কথাটা শুনে বমি পিক করে হেসে দেয়। মাথা নাড়িয়ে বলে, ওকে পাহাদ ভাই। বমি পাহাদ দুজনে নেমে এসে দাঁড়ায় টেবিলের সামনে। উৎফুল্ল ভঙ্গিতে কিছু বলতে যাবে তার আগে চোখ পড়ে আদ্রের দিকে। সে চোখ দুটো গোল গোল করে আন্ডার মতো করে তাকিয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে রাগের স্পষ্ট প্রতিচ্ছবি। আদ্রের চেহারা দেখে বমি শুকনো ডোক গিলে বলতে চাওয়া কথাটাও দমিয়ে নেয়। কি হলো? উনি আমার দিকে এমন করে দেখছেন কেন? তখনের বিষয়টার জন্য নাকি নাকি অন্য কিছু? বাপরে বাপ, কেমন জল্লাদের মতো তাকিয়ে আছে। মুখ লুকিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। নাস্তা শেষে বসেছে গল্পের আসরে বাড়ির সকল ছোট সদস্যদের মধ্যে। বুমি, আদ্রি আর প্রিয়ার আরও কাজিনরা সহ মোট 5-6 জন রয়েছে। ঠিক করা হচ্ছে তারা খেলবে। কি খেলবে তা ঠিক করে উঠতে পারছে না কেউ। দূরে বসে আদ্রের সাথে কথা বলছিল পাহাদ। বুমি হাসি মুখে জোরে হাঁক লাগায় পাহাদের উদ্দেশ্যে, পাহাদ ভাই, পাহাদ ভাই, এদিকে এসো না একটু। বুমির ডাকে পাহাদ সহ আদ্র সেদিকে তাকায়, কিন্তু আদ্রের নজর স্বাভাবিক নয়, বরং কপালের মাঝখানটায় পড়েছে বেশ কয়েক ভাঁজ। বুমির এমন ডাকের অর্থ খুঁজতে ব্যর্থ আদ্র। সকাল পর্যন্ত বাইয়া থেকে এখন বাই হয়ে যাওয়ার রহস্য মাথার উপর দিয়ে গেল। পাহাদ বুমিদের আড্ডার জায়গায় এগিয়ে আসে। আদ্র উঠে দুবদাব পা ফেলে উঠে চলে যায় নিজের কক্ষে। বুমি অবশ্য নজর বুলিয়ে একবার খেয়াল করে আদ্রের যাওয়ার পানে। পুনরায় চোখ পুরিয়ে নজর দেয় নিজেদের খেলায়। সব কাজিনদের মাঝে বেশ জমে উঠেছে খেলা। ট্রুথ ডেয়ার খেলছে। অবশ্য বমি না করেছিল এমন আদি জামানার খেলা সে খেলতে ইচ্ছুক না, কিন্তু কি করবে, সবাই রাজি হয়ে গিয়েছে, এখন না খেলেও উপায় নেই। পরপর সবার ট্রান খেলা শেষ। উপস্থিত সবার মুখে উত্তেজনার হাসি। বাকি আছে 3 জন, পাহাদ, বমি আর আদ্রি। বোতল ঘুরাতেই তা ঘুরতে ঘুরতে গিয়ে থামে পাহাদের সামনে। সবাই ও বলে চিল্লিয়ে ওঠে। বমি লাফিয়ে উঠে বলে, আমি জিজ্ঞেস করব তোমাকে, ওয়েট ওয়েট, বলো কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? সকলের নজর পাহাদের দিকে। চাহনিতে বেশি উঠছে কৌতূহল। পাহাদ খানিকক্ষণ মুখে হাত দিয়ে ভেবে নিল, পরক্ষণে হেসে বলে, ট্রুথ। ওকে ওকে, তাহলে তুমি বলো। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার কি ওখানে বা এখানে কাউকে পছন্দ রয়েছে? মানে তোমার কোনো পছন্দের মানুষ রয়েছে? বমি উৎফুল্ল কণ্ঠে কথাটা জিজ্ঞেস করে। পাহাদের মুখে মৃদু হাসি। বমির দিকে তাকিয়ে সে হাসছে। এই চাহনিতে রয়েছে অন্যরকম এক নেশা, যার অর্থ হয়তো উপস্থিত কারো বোঝার ক্ষমতা নেই। পাহাদ মাথা নেড়ে বলে, আছে, তবে সে বিদেশি কেউ নয়। আমার মনে যে আছে সে তো সে ছোট্টবেলা থেকে আমার মনেই জায়গা দখল করে আছে। তার জায়গা কি আমি আর কাউকে দিতে পারি? উপস্থিত সকলের মুখ হা হয়ে গেছে পাহাদের কথা শুনে, বিশেষ করে প্রিয়ার। কি বলে তার ভাই, পছন্দ করে কাউকে? বমি কৌতূহল ধরে রাখতে না পেরেও পুনরায় প্রশ্ন করে, কে সে পাহাদ ভাই? আমাদেরকেও বলো প্লিজ।
প্রশ্ন একটাই করার নিয়ম, সব প্রশ্নের উত্তর কি কিন্তু দিতে পারবো না, সময় আসলে তুমি নিজেই দেখবে। পুনরায় স্পিন করা হয় বোতল, এবার ঘুরে আসে থামি আদ্রির সামনে। তাকে জিজ্ঞেস করা হলেও সেও ট্রুথ বেছে নেয়। প্রিয়া প্রশ্ন করে, এমন একটা সিক্রেট বল যেটা আসলে ঘটেছে কিন্তু তুই সবার থেকে লুকিয়েছিস। আদ্রি অনেকভাবে কিন্তু কিচ্ছুটি পাচ্ছে না এমন, সবাই তো ভূমির সাথে শেয়ার করে ফেলে। হুট করে মাথায় আসে সেই ঘটনা যেখানে নানির মোবাইল থেকে আদ্রকে কল দিয়ে ভূমি না জেনে যা তা বলেছিল। বয়ও কাঁপা কাঁপা কণ্ঠে আমতা আমতা করে বলে, তোদের মনে আছে সেদিন ভূমি কাউকে কল দিয়ে ভালোবাসে বলছিল আর আমি নাম্বারটা বলেছিলাম। এটুকু বলে আদ্রি থামে। আদ্রির কথায় উপস্থিত সকলেই মাথা নাড়ে। হয়তো কেউ জানে বিষয়টা, আবার কেউ জানে না, তাও মাথা নাড়ে। আসলে নাম্বারটা আমি সেদিন সন্ধ্যায় শুনেছিলাম কারো মুখে, কিন্তু কার মুখে শুনেছি তা খেয়াল ছুটে গিয়েছিল। আর তখন হুট করে মনে আসায় বলেও দিয়েছিলাম। ভূমি অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তার মানে কার ছিল নাম্বারটা? বাড়ির কারো? আসলে ওটা ভাইয়ার নাম্বার ছিল, আর তুই সেদিন ভাইয়াকে ওই কথাগুলো বলছিলি। আদ্রের কথা শুনে ভূমির শক্ত কপালে। এই মেয়ে কী বললো এইমাত্র? ভূমি আকস্মিক কী বলে চিৎকার দিয়ে ওঠে, আর আদ্রি ভয়ে উঠে দেয় দৌড়। এ মেয়ে আমাকে শেষ করে দিল। এবার আদ্র ভাইয়া যদি কখনো বিষয়টা সম্বন্ধে টের পায়, আমার তো আর রক্ষে নেই কোনো, কুচি কুচি করে কেটে ফেলবেন। এত বড় অন্যায়! হে আল্লাহ, তুমি আমার সাথেই কেন এমন অন্যায় হতে দিলে? ভূমির মনের ভিতর সুনামির ঢেউ বইছে, আর মনের কল্পনার জগতে লাভ দিয়েছে। হাবিজাবি ভাবাতে ব্যস্ত। প্রিয়া ধাক্কায় হুঁশ ফিরতে দাঁত কিরমির করে বউ দৌড় মেরে উঠে দাঁড়ায়। চিল্লিয়ে বলে ওঠে, আত্রির বাচ্চা, তুই দাঁড়া, তুই কেন আমাকে এমন সিপাই ফেলছস? আবার তা লুকিয়ে রেখেছিলি এতদিন? বমি দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে খুঁজতে লাগে আদ্রিকে। সব জায়গায় খোঁজে, না, কোথাও নেই। গেল কই পেতনিটা? দোষ করেছে আবার লুকাচ্ছে। এই বমি ছেড়ে দেওয়ার মতো পাত্রী না, তোকে না পাওয়া অবধি পানিও শোবো না। বমির আগের মাথায় এসব বিড়বিড় করছে আর সকলের ঘরে মাথা ঢুকিয়ে উকি দিচ্ছে। হুট করে কারো আওয়াজ পেয়ে আতকে উঠে গাড় গড়িয়ে গিয়ে পড়ে যেতে নেয়। তখনই কেউ তার শক্ত হাতের বাহুডোরে আবদ্ধ করে নেয়। বমি চোখ তুলে তাকাতেই দেখে সামনে আদ্র দাঁড়িয়ে। সোয়ালে তার হালকা রাগ আর স্বাভাবিক কথার মিশ্রণ ফুটে উঠেছে। তবে তার নিত্যদিনের অভ্যেসটা আজও ঢাকা পড়েনি। ওই যে কপালের মাঝখানটায় কুচকানো ভ্রু। বমি আনুমানিক মিনিট তিনিকের মতো পলকহীন তাকিয়েছিল আদ্রের দিকে। আদ্রও তার ব্যতিক্রম নয়। মুহূর্তে মনের মাঝে ফুটে ওঠে আদ্রির বলা কথাটা, লজ্জা ভয় রাগে টুপ করে চোখ জোড়া নিচু করে নেয়। আদ্র হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দেয়। শক্ত কণ্ঠে বলে, তোমার সমস্যাটা কি আমি বুঝলাম না। বমি চোখ মেলানোর সাহসও কুলাতে পারছে না। নিচের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কি করেছি আমি? এটা কি তুমি নিজের বাড়ি পেয়েছ? কিছুটা ধমকে সুরে কথাটা বলে। না, কিন্তু এটা তো আমার ফুফির বাড়ি। ফুফির বাড়ি মানেই তো নিজের বাড়ি, আর এটা ফুফাও বলেছেন আমাকে। আদ্র ভূমির এমন বাচ্চা কথা দু হাতের মাঝে নিজের উষ্ঠ পিষে ধরে। কিছুটা বিরক্ত বোধ করে। থাপড়ে তোমার সব ঢং আমি বের করে দিব। বেশি পাকনামো করছো তো। মেহমানের মতো এসেছো, ঠিক সেভাবেই থাকবে। এর ব্যতিক্রম যদি দেখি তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। ভূমি মন খারাপ করে ঠোঁট উল্টায় যেন এক্ষুনি কান্না করে দিবে। এমন করা লাগে বুঝি? সবাইকে নিজের মতো ভাববার দরকার আছে নাকি? ওনার মতো বোতা হয়ে থাকতে কার ভালো লাগে? মনে মনে শত শত গালি দিচ্ছে, কিন্তু মুখে বলার কিছু সাহস নেই। বয়ে নয়, বরং বড় বলে। আর ওনার মুখের উপর কিছু বাড়ির বড়রাও বলে না। আমি কিভাবে বলবো? বমি সরি বলে দৃঢ়পায়ে এগোতে নিলে আদ্র পুনরায় থামায়। এ মেয়ে, দাঁড়াও। বমি চলতে নেওয়া পা আগের জায়গায় পুনরায় দখল করে। শান্ত গলায় বলে, জি ভাইয়া। তখন ফাহাদকে কি যেন ডাকছিলে? বমি বুঝতে না পেরে জিজ্ঞাসু চাহনিতে চোখ তুলে তাকিয়ে বলে, কোন সময় ভাইয়া? আদ্র ব্রু প্রসারিত করে বমিকে পুনরায় বোঝানোর ইচ্ছে জাগে না। কাটকাট গলায় বলে, সম্পর্ক যেমন ছিল তেমন থাকবে, আর সম্বোধনটাও তেমনি যেন থাকে। নিজ ভাই আর কাজিনের মধ্যে ডিফারেন্স অনেক, সেটা বুঝে নিজেকে প্রেজেন্ট করো। আর হ্যাঁ, একটা বিষয় আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ফাহাদকে যেন আর গায়ে হাত দিয়ে কথা বলতে না দেখি। কথাটা যেন মনে থাকে, এর যেন পুনরাবৃত্তি আর না দেখি। তাতে তোমারই কপালে দুঃখ আছে। বমি যেন তাজ্জব বনে দাঁড়িয়ে আছে, মুখ হা হয়ে। আর কতভাবে হুমকি দিয়ে গেল। কথাগুলো বলে আর ভূমিকে কোনো প্রশ্ন বা উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে গদগদ পা পেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ভূমির ভাবনার জগতে বিচরণ করছে।
আসলে মাত্র ঘটে যাওয়া ঘটনা কি হুমকি ছিল, নাকি আদ্র ভাইয়ার আমার প্রতি দেখানো অধিকার আর পসেসিভনেস? বোমের মুখে একটু একটু করে সরা এক হাসির রেখা ফুটে ওঠে। ভাবতে কেমন লাগছে বিষয়টা। ইস, আচ্ছা, উনি কি জেলাস টেলাস ফিল করছেন নাকি, নাকি শুধুই তার দায়িত্ব? রাতের আকাশ গুটগুটে অন্ধকার, বাহিরে জিরিজিরি বৃষ্টির কণারা টিপটাপ খেলা করছে, তবে বৃষ্টির আওয়াজ ঘরের ভিতরে আর শোনা যাচ্ছে না। এত আনন্দের ভিড়েও মিসেস সাবরিনার চিন্তার কোনো অবকাশ নেই। ছেলেটা তার আসার কথা সন্ধ্যার মধ্যে এখনও আসলো না, বৃষ্টিও শুরু হয়েছে, না জানি কোথায় কতটুকু এলো। চিন্তায় হাঁসফাঁস করছেন। আদ্রকে নিচে নামতে দেখে এগিয়ে এসে ধরা গলায় বলে, বাবা দেখ না তোর ভাইটা কতটুকু এলো, 8টা পেরিয়েছে, এত সময় হয়ে গেল এখনও তো আসলো না। চিন্তায় আমার মাথা খোয়া যাচ্ছে। আদ্র মামুনিকে শান্ত করে বলে, তুমি বসো, আমি দেখছি। এই বলে আদ্র তার ব্লু কালারের ট্রাউজার হাতড়ে মোবাইল ফোনটা বের করে স্ক্রিনে খুঁজতে লাগে সাদাবের নাম্বার। সামনে বেশি আসে ভাই লিখে সেভ করা নাম্বারটা ডায়াল করে কানে লাগায়। 3-4 বার রিং হতে ওপাশ থেকে ধীর গলায় বেশি আসে সাদাবের কণ্ঠে, হ্যাঁ ভাইয়া বলো। আদ্র শান্ত ভঙ্গিতে এক বাক্যে জিজ্ঞেস করে, কতটুকু? এই তো প্রায় চলে এসেছি, বৃষ্টির কারণে আটকে গেছি। আচ্ছা সাবধানে আয়, ধীরে বাইক চালাস। আদ্র এটুকু বলে কান থেকে ফোন সরায়, সামনে তাকিয়ে বসে থাকা সকলের দিকে উদ্দেশ্য করে বলে, বেশি সময় লাগবে না, আর চলে এসেছে প্রায়। ছেলের কথা যেন স্বস্তির নিঃশ্বাস পেলেন সাবরিনা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে, লিখেছেন সাবিতুন নাহার। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।